অমিত রায় ব্যারিস্টার। ইংরেজি ছাদে রয় ও রে রূপান্তর যখন ধারণ করলে তখন তার স্ত্রী গেল খুঁজে। ইংরেজ বন্ধু ও বন্ধুনীদের মুখে তার উচ্চারণ দাঁড়িয়ে গেল অমিত রায়ে। অক্সফোর্ডের বিয়ে অমিত রায় বলে, ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী। ভোলানাথ শিবের মতো অমিতের নেশাই হলো স্টাইলে। 5 জনের মধ্যে সে একেবারে পঞ্চম। অমিত রায়ের বরাবরই স্বভাব কেবল উল্টো কথা বলা। ওর বিশ্বাস, আমাদের দেশের সাহিত্য বাজারে যাদের নাম আছে তাদের স্টাইল নেই। তারা বাংলা সাহিত্যের মরুভূমিতে বেখাপ উটের মতন। আসলে যারা নামজাদা তারা ওর কাছে বড় বেশি সরকারি, বর্ধমানের ওয়েটিং রুমের মতো। কোনো একদিন বালিগঞ্জের এক সভায় রবি ঠাকুরের কবিতা ছিল ওদের আলোচ্য বিষয়। সেইবার প্রথম সভাপতি হয়ে বলতে উঠে অমিত রে বললে, কবি মাত্রে উচিত 5 বছর মেয়াদে কবিত্ব করা, 25 থেকে 30 পর্যন্ত। ভালো লাগার এভলিউশন আছে। 5 বছর পূর্বেকার ভালো লাগা 5 বছর পরেও যদি একই জায়গায় খাড়া দাঁড়িয়ে থাকে তাহলে বুঝতে হবে বেচারা জানতে পারেনি সে মরে গেছে। আমরা এত কথা শুনবো না, আপনি এখন বলুন রবি ঠাকুরের বিষয়ে আপনার যা বলার আছে। রবি ঠাকুরের বিরুদ্ধে সবচাইতে বড় নালিশ এই যে বুড়ো ওয়ার্ডসওয়ার্থের নকল করে ভদ্রলোক অতি অন্যায় রকম বেঁচে আছে। ও যদি মানে নিজেই সরে না পড়ে, আমাদের কর্তব্য ওর সভা ছেড়ে দল বেঁধে উঠে আসা। সাহিত্য থেকে লয়্যালটি উঠিয়ে দিতে চান মশাই? একেবারেই। এখন থেকে ফেলে দাও মন ভোলাবার ছল করা ছন্দবদ্ধ। মন কেড়ে নিতে হবে, যেমন করে রাবণ সীতাকে কেড়ে নিয়ে গিয়েছিল। রবি ঠাকুরের রচনা রেখা প্রিমিটিভ। নতুন প্রেসিডেন্টের কাছে চাই কড়া লাইনের, খাড়া লাইনের রচনা। জানতে পারি কি আপনি কাকে প্রেসিডেন্ট করতে চান? নাম বলুন। নিবারণ চক্রবর্তী। কে নিবারণ চক্রবর্তী? সে লোকটা কে? আমাদের তার নমুনা চাই। আনিলাম অপরিচিতের নাম ধরণীতে, পরিচিত জনতার স্মরণীতে। আমি আগন্তুক, আমি জনগণেশের প্রচণ্ড কৌতুক। খোলদার বার্তা আনিয়াছি বিধাতার। ঠিক আছে, আমি তবে লিখে জবাব দেব। একখানা আস্ত নিবারণ চক্রবর্তী তুমি নিশ্চয়ই আগে থেকে গড়ে তুলে পকেটে করে নিয়ে এসেছো কেবলমাত্র ভালো মানুষদের বোকা বানাবার জন্য। আচ্ছা দাদা, তুমি কি সকালবেলা উঠেই সেদিনকার মতো তোমার যত সানিয়ে বলা কথা বানিয়ে রাখো? সম্ভবপরের জন্য সবসময় প্রস্তুত থাকাই সভ্যতা। কিন্তু তোমার নিজের মত বলে কি কোনো পদার্থ নেই? আমার মনটা আয় না। নিজের বাঁধা মতগুলো দিয়েই চিরদিনের মতো যদি তাকে আগাগোড়া লেপে রেখে দিতুম তাহলে তার উপরে প্রত্যেক চলতি মুহূর্তের প্রতিবিম্ব পড়তো না। অমি, প্রতিবিম্ব নিয়েই তোমার জীবন কাটবে। ওই শুনি যেন চরণ ধ্বনি রে। আঁকা বাঁকা সরু রাস্তা, জঙ্গলে ঢাকা খদ, নির্জন যাত্রীবিহীন পথ। তাই আওয়াজ না করে অতি অসতর্ক ভাবে গাড়ি হাঁকিয়ে ভাবতে ভাবতে চলেছিল আমি। কোন অবন্তিকা, মালবিকা বা দেবদারু বনচারিণীর কথা। এমন সময় বাঘের মুখে অন্য একটি গাড়ির সঙ্গে ঘটে গেল মুখোমুখি সংঘর্ষ। তাতে অপঘাত ঘটল না। গাড়ি থেকে নেমে এলো সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি এবং সেই আলোয়ানেরই জ্যাকেট পরা একটি মেয়ে, যেন সমস্ত আন্দোলনের উপরে সমুদ্র থেকে এইমাত্র উঠে এলেন লক্ষ্মী। মেয়েটির দুহাতে দুটি সরু বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের যে কাপড় তার মাথায় উঠেছে তার উপর কাটা দিয়ে খোপার সঙ্গে বদ্ধ। এদিকে অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে এসে চুপ করে দাঁড়ালো, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তা দেখে মেয়েটি একটু কৌতুক বোধ করল। অমিত মৃদুস্বরে তাকে বললে, অপরাধ করেছি। অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। আসলে একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিলাম, এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। তবে বুঝুন, উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, এ তারই কুকীর্তি। এখন আপনার গাড়ির যা অবস্থা তাতে সেরে নিতে দেরি হবে, তাই আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন
তবে আপনি যেখানে অনুমতি করবেন পৌঁছে দিতে পারি। দরকার হবে না, পায়ে হেঁটে চলা আমার অভ্যেস। দরকার আমারই, মাফ করলেন তার প্রমাণ। এখন কথা না বাড়িয়ে উঠে আসুন তো। এইখানে নামিয়ে দিন। কাল যদি আপনার সময় থাকে একবার আসবেন এখানে, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। পথ, আজ হঠাৎ এ কি পাগলামি করলে? পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। কর্তামাই যোগমায়া দেবী। এর বাপের ঘরের মেয়েরা পড়াশোনা করেন, বাইরে বেরোন, এমনকি কেউ কেউ মাসিক পত্রে সচিত্র ভ্রমণ বৃত্তান্তও লিখেছেন। অধ্যক্ষ অবনীশ দত্তর মেয়ে লাবণ্যলতার উপরে ছিল যোগমায়া দেবীর মেয়ে সুরমাকে পড়াবার ভার। অমিত সেখানে এলে প্রাথমিক পরিচয়ের পর যোগমায়া দেবী তাকে বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়েছিলেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। বেশ বলেছ। তোমার মাকে বুঝি খুব দুশ্চিন্তায় রাখো তুমি? মা ছিলেন, মাসি থাকাও খুব উচিত ছিল। মাসির জন্য খেদ কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতো মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাঁদরামো। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন। তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। আচ্ছা বাবা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছেন। আলাপের আদিতে হলো নাম। ইংরাজি ব্যাকরণে যাকে বলে থাকে প্রপার নেম। আপনি কি আমার নাম জানেন? জানি, আপনার নাম অমিত বাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। তবে কি আপনি সাহেবী কায়দা ভালোবাসেন, মিস্টার রয়? সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। বরং যা বলেছেন, অমিতবাবুর বাবুটা বাদ দিয়ে ছোট করে নিন। সহজ নয়, সময় লাগবে। এখানে আসতেই আপনার পড়ার ঘরে আমাকে বসিয়ে রেখে দিব্যি মাসিমাকে খবর দিতে চলে গেলেন। সেই ফাঁকে অবশ্য খুঁজে পেয়েছি আমাদের দুজনের পছন্দের মিল। দেখলাম ইংরেজি কবি ডনের কাব্য সংগ্রহ আপনার পড়ার টেবিলে। For God's sake, hold your tongue and let me love. দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবারে দে আমারে অবসর। আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে না লিখতে শুরু করি। নতুন অমিত্রায় কি কাণ্ড করে বসবে, পুরনো অমিত্রায় তা কিছু জানা নেই। আচ্ছা থাক, আপাতত যেটা করবার করুন। আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জল শিরোধার্য করে নেব, যদি আলাপটাকে আর একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে। আমি যাই। এক ঘড়ি বলে কিছু নেই, বরং ট্যাগ ঘড়ি আছে। ট্যাগ অনুসারে তার চাল। আইনস্টাইনের এই মত। সুতরাং বসুন, আজ একবার নিবারণ চক্রবর্তীকে ডেকে নেই। হে অচেনা, দিন যায়, সন্ধ্যা হয়, সময় হবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করে দিক। তোমারে চেনা অগ্নিদীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি। কথা শেষ করে অমিত লাবণ্যর হাতে হাত রাখল। লাবণ্য হাত মুক্ত করল না, শুধু বলল, মাসিমা এসে পড়বেন, এবারে আপনার নিবারণ চক্রবর্তীকে রাখুন।
সত্যি কাজ আছে, আমি যাই। অমিতের মনের গড়নটা সাহিত্যিক। প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখ কথার উচ্ছ্বাস তোলে। তাই আরও যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে তাকে নিজের উত্তাপ দিয়ে গলিয়ে ঝরিয়ে দিতে চেয়েছে লাবণ্য। চেয়েছে নিজের তালে তাকে বেঁধে নিতে। মাসিমা, ঘটকালি করতে এলাম, বিদায়ের বেলায় কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম ধাম বিবরণটা বলো। নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি। যাক, এবার পরিচয়টা আরেকটু স্পষ্ট করো। জানাঘর, পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। তবে আমার লাবণ্যকে সত্যিই যদি পছন্দ হয় তবে ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েইছ। তবে বাবা, তোমার কথাবার্তায় বিবাহযোগ্য বয়সের সুর এখনো লাগছে না। শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায়। মাসিমা, আমার মনের স্বকীয় একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তারই গুণে আমার হৃদয়ের কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে। তাই বলে তার ওজন কমে না। কি জানি বাবা, তবে যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্য যে বোঝে সেই জানবো জহুরি। এখন যাই, আহারের বন্দোবস্ত করি গে। সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। এবার যদি আপত্তি না করো তোমার নামটা একটু ছোট করে দেব। তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এ রইল বীজ মন্ত্রের মতো আমার মুখে আর তোমার কানে। এবার আমারও যে ওই রকম একটা বেসরকারি নাম চাই। ভাবছি ব্রহ্মপুত্র হলে কেমন হয়? বন্যা হঠাৎ এলো, তারই দুকুল ভাসিয়ে দিতে। ভালো, তবে এ নামে ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ। তবে তুমি নামটা দাও, তাহলে সেটা হবে তোমারই সৃষ্টি। আমি বলবো মিতা। পছন্দ? তোমাকে দেখে বুঝেছি কোনো কিছুই তোমার সহজে পছন্দ নয়, সেজন্যই ভয় হয় মিতা। তুমি যখন বললে মাসিমা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরা তো পড়তেই হবে। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে। চুপ করো, যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভোলাতে গিয়ে একটুও ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থাকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকু লাগুক। সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা। ঠিক হয়ে গেল আগামী অঘ্রাণ মাসে এদের বিয়ে। যোগমায়া কলকাতায় গিয়ে সমস্তটা আয়োজন করবেন। তারপর তাদের সংসার সমুদ্রে ভেসে চলার জন্য থাকবে নীল নিশান ওড়ানো নৌকো মিতালি
আর সাজানো বাগানে থাকবে গঙ্গার হৃদস্পন্দন বওয়া সরু খাড়ি। খাড়ির দুই ধারে দুটি বাড়ি, অমিতের বাড়ির নাম দীপক আর লাবণ্যর মানসী। যেহেতু অনাহুত কেউ কারো বাড়িতে ঢুকতে পারবে না, তাই তাদের নিমন্ত্রণপত্রের নমুনাও প্রস্তুত হয়ে গেল। চুমিয়া যেও তুমি আমার বনভূমি, দক্ষিণ সাগরের সমীরণ, যে শুভক্ষণে মম আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ। মিতা, তমসি মম জীবনং তমসি মম ভূষণং, তমসি মম ভব জলধিরত্নম। বন্যা, আমার আত্মীয় স্বজনদের কাছে কালই যে একবার কলকাতায় যেতে হবে। তবে যাবার আগে তোমার শেষ কথাটা কবিতায় শুনবো। কি বলবো? ভয় করে মিতা। তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। এত সুখ কি আমার সইবে? তোমারে দিনই সুখ স্বস্তির নৈবেদ্য গেনু রাখি। রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি। নাইকো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিন কান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালিখানি। ভরিয়া দিলাম অশ্রু আমার মহৎ মৃত্যু আনে। বন্যা, বড় অন্যায় করলে। আজকের দিনে তোমার মুখে বলবার কথা এ নয়, কিছুতেই নয়। আমি জানতে চাই, এ কবিতা তুমি পেলে কোথায়? একটি ছেলে ছিল শোভনলাল। সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত, আর সময় পেলেই যেত রবি ঠাকুরের কাছে। তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত, আর নিয়ে এসে তোমার পায়ে দিত। সেই সাহস তার ছিল না। কোথাও রেখে দিত, যদি আমার দৃষ্টিতে পড়ে, যদি আমি তুলে নিই। তার টুকরো কবিতাগুলো আজ কেন যে বারবার মনে পড়ছে। সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছ অশ্রুজল, এনেছ তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল। দুঃখ যে তার উজ্জ্বল হয়ে ওঠে, মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে। এ তাপে শশিয়া ওঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল। মাসিমা, মাসিমা! কি বাবা অমিত, ভূমিকম্প নাকি? ভূমিকম্পই তো। জিনিসপত্র রওনা করে দিয়েছি, গাড়ি ঠিক। ডাকঘরে গেলুম দেখতে চিঠিপত্র কিছু আছে কিনা। সেখানে এক টেলিগ্রাম। তা বাবা, সব খবর ভালো তো? লাবণ্য এসেছ, ভালোই হলো। আজই সন্ধ্যাবেলায় আসছে সিসি, আমার বোন, আর তার বন্ধু কেটি মিত্তির, সাথে তার দাদা নরেন। তা ভাবনা কিসের বাছা? আমার এখানে কি একরকম করে জায়গা হবে না? সেজন্য ভাবনা নেই মাসি, তারা নিজেরাই টেলিগ্রাফ করে হোটেলে জায়গা ঠিক করেছে। আর যাই হোক বাবা, তোমার বোনেরা এসে যে দেখবে তুমি ওই লক্ষ্মী ছাড়া বাড়িটাতে আছো, সে কিন্তু কিছুতেই হবে না। তারা আপন লোকের খ্যাপামির জন্য দায়ী করবে আমাদেরকেই। না মাসি, ওই নগ্ন আসবাবের স্বর্গ থেকে এবার বিদায়। আমাকেও তাদের সঙ্গে জায়গা নিতে হবে অতি পরিচ্ছন্ন হোটেলের এক অতি সভ্য কামরায়। কথাটা বিশেষ নয়, তবু লাবণ্যর মুখ বিবর্ণ হয়ে গেল। লাবণ্য বুঝলে, যে বাসা এতদিন ওরা দুজনে নানা অদৃশ্য উপকরণে গড়ে তুলেছিল, সেটা বুঝি কোনোদিনও আর দৃশ্য হবে না। অমিতর যে সমাজ, তা ওদের সমাজ নয়। এ কি? কে আপনি? কিছু না বলেই? দুঃখিত। কাকে চান আপনারা? অ্যাকচুয়ালি মিস্টার অমিত রায় এখানে এসেছেন কিনা সেই মেসেজটা নিতে এলুম। তাকে তো আমরা চিনি নে। আমরা তো জানি এ বাড়িতে তার যাতায়াত আছে। ইস, ভুল হয়ে গেছে। যাই, কর্তামাকে ডেকে দিই, তার কাছ থেকে খবর পাবেন। ফেমাস লাবণ্য, দিল্লি সস শিলং পাহাড়টাকে ভোলকানো বানিয়ে তুলেছে। ভূমিকম্পে অমিটের হৃদয় ডাঙায় ফাটল ধরিয়ে দিলে এধার থেকে ওধার। সিলি মেনার ফানি। সত্যি, কি করে যে অমিট ওকে এক মোমেন্টও সহ্য করে বুঝতেই পারি না। সিসি, তোমার দাদার মনটা না চিরদিন ওপরে পা করে হাঁটে। কোন এক উল্টো বুদ্ধিতে এই মেয়েটাকেই মনে হয়েছে এঞ্জেল।
পুরুষদের মুগ্ধ নয়ন বিহারিণী মেকি অ্যাঞ্জেলেরা ঘুরে বেড়াচ্ছে। দাদার দোষটা কোথায়? এই এই যা যা। ট্যাবি, ট্যাবি। নাটি ডাক, গায়ের উপর ওঠো না। নমস্কার, আমি সিসি, অমির বোন। অমি আমাকে মাসি বলে, সেই সম্পর্কে আমি তোমারও মাসি হই। মা এসো, মা ঘরে বসবে, এসো। সময় নেই, কেবল খবর নিতে এসেছি অমিত এসেছে কিনা। এখনো আসেনি। কখন আসবে জানেন? আচ্ছা তোমরা বসো, আমি জিজ্ঞাসা করে আসি গে। কোথায় জিজ্ঞাসা করতে যাচ্ছেন? যে টিচার এখানে বসে পড়াচ্ছিল সে তো ভান করলো অমিতকে সে কোনো কালে জানেই না। শুনেছি অমিত বাবু আপনাদের হোটেলেই থাকেন, তার খবর আপনাদেরই জানা আছে। আহ কেটি, থামো না। আমি মিথ্যেটা কি বলেছি? যাক, এই নাও, এবার তোমার মুখের সিগারেটটা জ্বালিয়ে নাও। সিসির মুখে বসিয়ে দেওয়া সিগারেটটা নিজের মুখে ধরানো সিগারেট থেকে ধরিয়ে দিতে গিয়ে কেটি সিসির মুখের কাছে মুখ আনল। সিসি প্রত্যাখ্যান করবার সাহস করল না। আর ঠিক সেই সময়টাতে অমিত এসে উপস্থিত। অসম্মান যে ইচ্ছাকৃত তা বুঝতে একটুও বাকি রইল না। দুই সখীর প্রতি দৃকপাত মাত্র না করে মাসি বলে দূর থেকে ডেকেই অমিত যোগমায়ের পায়ের ধুলো নিলে। এই ট্যাবি, ট্যাবি, মাসিমা লাবণ্য কোথায়? কি জানি বাছা, ঘরের মধ্যে কোথাও আছে। এখনো তো তার পড়াবার সময় শেষ হয়নি। বোধহয় এরা আসাতে ছুটি নিয়ে ঘরে গেছে। চলো মাসি, একবার দেখে আসি সে কি করছে। দেখলে কেটি, না দেখার ভান, এ তো অপমান। চলো চলো, এখানে আর একদম নয়। না, এর একটা শেষ না দেখে আমি যাব না। যা দেখছি কোনো ফল হবে না। হতেই হবে ফল। এইখানে বসলুম, এইখান দিয়েই তো তাকে বেরোতে হবে। মাসি, এই আমার বোন সমিতা। বাবা বোধহয় আমার সঙ্গে ছন্দ মিলিয়ে নাম রেখেছিলেন। আর ইনি কেতকী, আমার বোনের বন্ধু। সিসি, এরই নাম লাবণ্য। আমার কাছ থেকে এর নাম কখনো শোনোনি, কিন্তু বোধ হচ্ছে ৮-১০ জনের কাছ থেকে শুনেছ। এর সঙ্গে আমার বিবাহ স্থির হয়ে গেছে কলকাতায় অঘ্রাণ মাসে। আই কনগ্রাচুলেট। কমলা লেবুর মধু নিয়ে তোমার তো জিত হলো, এবার আমারও যাতে হার না হয় সেটা করো। কি করতে হবে বলো? দাদা নরেনের সঙ্গে আমার একটা বাজি আছে। সে বলেছিল আজ কিছুতেই তুমি রেস দেখতে যাবে না। আমি আমার এই হীরের আংটিটি বাজি রেখে বলেছিলাম তোমাকে রেসে নিয়ে যাবই। সর্বত্র সন্ধান করে শেষকালে এখানে এসে তোমার দেখা পেলুম। বলো না ভাই সিসি, কত ফিরতে হয়েছে বনহার শিকারের চেষ্টায়। ঠিকই তো। অমিত, তুমি জানো এই হীরের আংটি যদি হারি জগতে আমার সান্ত্বনা থাকবে না। এই আংটি একদিন তুমিই দিয়েছিলে, এক মুহূর্ত হাত থেকে খুলিনি। শেষকালে আজ শিলাং পাহাড়ে এসে একে কি বাজিতে খোয়াতে হবে? বাজি রাখতে গেলে কেন ভাই? মনে মনে নিজের উপর অহংকার ছিল। আজ বাজিতে যদি হারলুম তবে আমার এই চিরদিনের হারের চিহ্ন তোমার কাছে থাক অমিত। আমার হাতে রেখে একে কিছুতেই মিথ্যে কথা বলতে দেব না। শোভনলালের লেখা চিঠি হাতে নিয়ে লাবণ্য ফিরে তাকালো তার অতীতের দিকে। মনে পড়ে গেল অপমানিত শোভনলালের সেই কুণ্ঠিত ব্যথিত মূর্তি। এমন সময় দ্বিধাভরে অমিত এসে লাবণ্যকে বললে, বন্যা চলো আজ দুজনে একবার বেরিয়ে আসি গে। তাই চলো, তবে যেতে যেতে আজ একবার পাহাড়ের শিখরের দিকে তাকাও মিতা। সূর্য তার শেষ স্পর্শ ঠেকিয়ে কেমন ধীরে ধীরে অস্তাচলে ঢলে পড়েছে। এই তোমার হাত ধরেছি, এসো। এই দৃশ্য দাঁড়িয়ে দেখি যতক্ষণ না সমস্ত সূর্যটা ঢলে পড়ে ওই পাহাড়ের ঢালে। এখনো তুমি আমার হাত স্পর্শ করে আছো মিতা। এবার সত্যি কথাটা একবার বলবে, যে আংটি একজনকে পরিয়ে দিয়েছিলে তা আমাকে দিয়ে খোলালে কেন? তোমাকে সব কথা বলে বোঝাবো কেমন করে? সেদিন যাকে আংটি পরিয়েছিলাম আর যে আজ সেটা খুলে দিল, বলো তারা কি দুজনেই একই মানুষ? তাদের মধ্যে একজন সৃষ্টিকর্তার আদরে তৈরি, আর একজন সে তো তোমার অনাদরে গড়া। একটা কথা বলি মিতা,
আর কোনোদিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমার প্রেম থাক নিরঞ্জন। তাই এই তোমার আংটি আজ তোমাকেই ফিরে পরিয়ে দিলুম। আর একটা প্রার্থনা আছে তোমার কাছে, রাখতে হবে কিন্তু। বলো। নিশ্চয়ই রাখবো। যাও, এবার সপ্তাহখানেকের জন্য তোমার দলকে নিয়ে চেরাপুঞ্জিতে বেরিয়ে এসো। আচ্ছা। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ যদি। রোমান্সের পরমহংস অমিত। কেতকীর সঙ্গে তার সম্বন্ধ ভালোবাসারই, সে যেন ঘড়ায় তোলা জল। আর লাবণ্য ভালোবাসা মস্ত দিঘির, সে ঘরে আসবার নয়, শুধু মন তাতে সাঁতার দেবে। আজ লাবণ্যর খবরের চিঠি আরামকেদারায় বসা অমিত রায়ের হাতে। চিঠির এক পাতে শোভনলালের সঙ্গে তার বিবাহের খবর লেখা। বিবাহ হবে জ্যৈষ্ঠ মাসে, রামগড় পর্বতের শিখরে। আর অপর পাতে কবি লাবণ্য লিখেছে, কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও। জাগাইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজ নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না। মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্য থালা কৃষ্ণপক্ষ রাতে। যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলি। এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।